গোত্র, বর্ণ, পদবী আপনার পরিচয় ও বংশের রহস্য। জেনে নিন গোত্র অনুযায়ী বর্ণ কি এবং বর্ণ অনুযায়ী পদবী কি। প্রাচীন ভারতের ভূমি, যেখানে জ্ঞান ও আধ্যাত্মিকতার গভীর ধারা প্রবাহিত হয়েছিল, সেখানে মানুষের পরিচয় এবং সামাজিক বিন্যাসকে বোঝার জন্য কিছু বিশেষ ধারণা প্রচলিত ছিল। এর মধ্যে গোত্র, বর্ণ এবং পদবী বা উপাধি অন্যতম। এই শব্দগুলি কেবল কিছু সাধারণ শব্দ নয়, এগুলি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, সামাজিক কাঠামো এবং আধ্যাত্মিক ধারণার এক গভীর প্রতিচ্ছবি বহন করে। কিন্তু এই তিনটি ধারণার মধ্যে সম্পর্ক কি? গোত্র অনুযায়ী বর্ণ কি, আর বর্ণ অনুযায়ী পদবী বা কেমন হয়? আজকের এই আলোচনায় আমরা এই জটিল রহস্যের জট খুলব এবং জানব এর পিছনের গভীর তাৎপর্য। এক প্রাচীন প্রথা ও আধুনিক জিজ্ঞাসা। এখন বাংলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে প্রাচীন ঐতিহ্য আর আধুনিক চিন্তাধারার এক অদ্ভুত সংমিশ্রণ ঘটছিল, সেখানে বাস করতেন এক প্রবীণ শিক্ষক, যার নাম ছিল জ্ঞানেন্দ্রবাবু। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। ইতিহাস এবং শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান ছিল অগাধ। গ্রামের তরুণ প্রজন্ম, যারা শহরের ঝলমলে আলো দেখে ফিরে আসত, তারা প্রায়শই জ্ঞানেন্দ্রবাবুর কাছে আসত নিজেদের মনের জটিল প্রশ্নগুলির উত্তর খুঁজতে। একদিন গ্রামের এক তরুণ যুবক, নাম তার অর্ণব, জ্ঞানেন্দ্রবাবুর কাছে এসে বিনীতভাবে প্রশ্ন করল। অর্ণব সদ্য শহর থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে এবং তার মনে গোত্র, বর্ণ, পদবী নিয়ে অনেক জিজ্ঞাসা। জ্ঞানেন্দ্র কাকা, অর্ণব বলল, আমি যখন শহরে পড়াশোনা করছিলাম, তখন আমাদের বন্ধুরা প্রায়শই নিজেদের গোত্র, বর্ণ, পদবী নিয়ে আলোচনা করত, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না এগুলো আসলে কি, আর এদের মধ্যে সম্পর্কই বা কি। বিশেষ করে গোত্র অনুযায়ী বর্ণ কি হয়, আর বর্ণ অনুযায়ী পদবী বা কেমন হয়। অনেকে বলে এগুলো নাকি কুসংস্কার, আবার অনেকে বলে এগুলো আমাদের পরিচয়। অর্ণবের প্রশ্ন শুনে জ্ঞানেন্দ্রবাবু মৃদু হাসলেন। তার চোখে ছিল প্রজ্ঞা আর স্নেহের এক অদ্ভুত মিশ্রণ। তিনি জানতেন যে এই প্রশ্নটি কেবল অর্ণবের নয়, বরং আধুনিক সমাজের বহু মানুষের মনে এই একই জিজ্ঞাসা রয়েছে। এটি এমন এক প্রশ্ন যা আমাদের শিকড় এবং ঐতিহ্যকে বোঝার জন্য অত্যন্ত জরুরি। জ্ঞানেন্দ্রবাবু একটি গভীর শ্বাস নিয়ে বললেন, বৎস অর্ণব, তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। এই ধারণাগুলি আমাদের সমাজের গভীরে প্রথিত। এসো আজ তোমাকে আমি এই তিনটির রহস্য ব্যাখ্যা করি এবং এদের মধ্যেকার সম্পর্ক বোঝাই। গোত্র, আপনার বংশের মূল উৎস। জ্ঞানেন্দ্রবাবু প্রথমে গোত্র সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করলেন। বৎস অর্ণব, গোত্র হল আমাদের বংশের মূল উৎস। এক প্রাচীন ঋষির নাম থেকে এর উৎপত্তি। প্রাচীনকালে যখন মানবজাতি পরিবার ও গোষ্ঠী তৈরি করতে শুরু করেছিল, তখন তারা নিজেদেরকে এক একজন মহান ঋষির বংশধর বলে মনে করত। এই ঋষিরা ছিলেন সেই গোত্রের আদি পুরুষ বা প্রবর্তক। গোত্র কি? উৎপত্তি। গোত্র শব্দটি এসেছে গৌ বা আলো বা জ্ঞান, আর ত্র বা রক্ষা করা, অর্থাৎ যারা জ্ঞান দ্বারা রক্ষা করেন। এটি মূলত সেই ঋষি বা মুনিদের বংশধরদের বোঝায় যারা প্রাচীনকালে সমাজের পথ প্রদর্শক ছিলেন। আদি ঋষি। প্রতিটি গোত্রের নামকরণ হয়েছে একজন মহান ঋষির নামে, যেমন কাশ্যপ গোত্র মানে যারা কাশ্যপ ঋষির বংশধর, ভরদ্বাজ গোত্র মানে যারা ভরদ্বাজ ঋষির বংশধর। প্রধানত 8টি মূল গোত্র রয়েছে যা অষ্টপ্রবর নামে পরিচিত: কাশ্যপ, বশিষ্ঠ, ভরদ্বাজ, গৌতম, অত্রি, বিশ্বামিত্র, যমোদ্যোগ্নি এবং অগস্ত্যীয়। এই প্রধান ঋষিগণ থেকে আরও অনেক উপগোত্রের সৃষ্টি হয়েছে। বংশ পরিচয়। গোত্র হল বংশের পরিচয়। এটি নির্দেশ করে যে আপনি কোন ঋষির বংশধানায় জন্মগ্রহণ করেছেন। এটি রক্তের সম্পর্ক এবং বংশগত পবিত্রতাকে নির্দেশ করে। বিবাহের নিয়ম। গোত্রের প্রধান ব্যবহার হল বিবাহে। সনাতন ধর্মে স্বগোত্র বিবাহ নিষিদ্ধ, অর্থাৎ একই গোত্রের ছেলেমেয়ের মধ্যে বিবাহ হয় না। এর কারণ হল একই গোত্রের হলে তারা ভাই বোন সম্পর্কীয় হয় বলে মনে করা হয়। এটি বংশগত বিশুদ্ধতা বজায় রাখার জন্য এবং জেনেটিক সমস্যা এড়ানোর জন্য একটি প্রাচীন বৈজ্ঞানিক প্রথাও বটে। জ্ঞানেন্দ্রবাবু বললেন,
গোত্র হলো তোমার বংশের সেই অদৃশ্য শিকড় যা তোমাকে তোমার পূর্বপুরুষদের সাথে যুক্ত করে। এটি তোমার রক্ত, তোমার ঐতিহ্য এবং তোমার আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রতীক। দ্বিতীয় অধ্যায়, বর্ণ, কর্ম ও গুণের বিভাজন। এরপর জ্ঞানেন্দ্রবাবু বর্ণ সম্পর্কে ব্যাখ্যা করলেন। বৎস অর্ণব, বর্ণ হল সমাজের কর্মভিত্তিক বিভাজন। প্রাচীনকালে এটি জন্ম দ্বারা নির্ধারিত ছিল না, বরং ব্যক্তির গুণ, সত্ত্ব, রজ, তম এবং কর্ম, পেশা দ্বারা নির্ধারিত ছিল। এটি ছিল সমাজের একটি কার্যকরী বিন্যাস, যেখানে প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী সমাজের সেবা করত। বর্ণ কি? 4টি বর্ণ। সনাতন ধর্মে মূলত 4টি বর্ণ প্রচলিত ছিল। ব্রাহ্মণ, যারা জ্ঞান চর্চা, শিক্ষাদান, যজ্ঞ এবং আধ্যাত্মিক কার্যাদি করতেন, সমাজের বুদ্ধিজীবী এবং ধর্মীয় গুরু। ক্ষত্রিয়, যারা রাজ্য শাসন, যুদ্ধ এবং প্রজাদের রক্ষা করতেন, সমাজের যোদ্ধা এবং শাসক। বৈশ্য, যারা ব্যবসা বাণিজ্য, কৃষি এবং পশুপালন করতেন, সমাজের উৎপাদক এবং ব্যবসায়ী। শূদ্র, যারা উপরের 3টি বর্ণের সেবা করতেন এবং বিভিন্ন কায়িক শ্রমে নিযুক্ত ছিলেন, সমাজের সেবক এবং কারিগর। জ্ঞানেন্দ্রবাবু জোর দিয়ে বললেন, মনে রাখবে, এই বর্ণ বিভাজন প্রথম দিকে জন্মসূত্রে ছিল না, বরং একজন ব্রাহ্মণ পুত্র যদি যুদ্ধবিদ্যায় পারদর্শী হতো, তাহলে সে ক্ষত্রিয় হতে পারত। আবার একজন শূদ্র যদি জ্ঞান অর্জন করত, তাহলে সে ব্রাহ্মণ হতে পারত। শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন, চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসহ, অর্থাৎ 4টি বর্ণ আমি গুণ ও কর্মের বিভাগ অনুসারে সৃষ্টি করেছি। সামাজিক শৃঙ্খলা, এই বর্ণ ব্যবস্থা সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য তৈরি হয়েছিল, যাতে প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী সমাজের জন্য অবদান রাখতে পারে। তবে জ্ঞানেন্দ্রবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সময়ের সাথে সাথে এই বর্ণ ব্যবস্থা বিকৃত হয়ে জন্মসূত্রে নির্ধারিত হয়ে গেল এবং এটি জাতিভেদ প্রথায় পরিণত হল, যা সমাজে বিভেদ এবং বৈষম্য সৃষ্টি করল। এটাই এর সবচেয়ে দুঃখজনক দিক। তৃতীয় অধ্যায়, পদবী পরিচয়ের চিহ্ন। এরপর জ্ঞানেন্দ্রবাবু পদবী সম্পর্কে ব্যাখ্যা করলেন। বৎস অর্ণব, পদবী হল তোমার পরিবারের একটি সাধারণ নাম, যা বংশানুক্রমিকভাবে চলে আসে। এটি তোমার ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি তোমার পারিবারিক পরিচয়কেও তুলে ধরে। পদবী কি? উৎপত্তি, পদবী বিভিন্ন উৎস থেকে আসতে পারে, অথবা পেশাভিত্তিক, যেমন কর্মকার, সূত্রধর, পোদ্দার, হালদার, অথবা স্থানভিত্তিক, যেমন গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, অথবা গুণ বা উপাধি, যেমন মজুমদার, রায়, চৌধুরী, অথবা কিছু ক্ষেত্রে গোত্রভিত্তিক। কিছু পদবী সরাসরি গোত্রের সাথে যুক্ত না হলেও নির্দিষ্ট গোত্রের মধ্যে কিছু পদবী বেশি দেখা যায়, অথবা বংশানুক্রমিক। পদবী সাধারণত পিতার কাছ থেকে পুত্র লাভ করে এবং এটি বংশ পরম্পরায় চলে আসে। অথবা পরিচয়ের চিহ্ন, এটি একটি পরিবারের সাধারণ পরিচয় বহন করে এবং একই পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। জ্ঞানেন্দ্রবাবু বললেন, পদবী হলো তোমার নামের শেষে যুক্ত হওয়া সেই চিহ্ন, যা তোমার পরিবার ও বংশের একটি সাধারণ পরিচিতি বহন করে। গোত্র, বর্ণ, পদবীর সম্পর্ক এক জটিল জাল। অর্ণবের মনে তখনও প্রশ্ন ঘুরছিল, তাহলে গোত্র, বর্ণ আর পদবীর মধ্যে সম্পর্ক কি? গোত্র অনুযায়ী বর্ণ কি হয়, আর বর্ণ অনুযায়ী পদবী বা কেমন হয়? জ্ঞানেন্দ্রবাবু হাসলেন, এই হলো সবচেয়ে জটিল অংশ বৎস। এদের মধ্যে সম্পর্কটি সরাসরি সরল রৈখিক নয়, বরং এটি একটি জটিল জাল। গোত্র ও বর্ণ, ঐতিহাসিক সম্পর্ক। প্রাচীনকালে নির্দিষ্ট ঋষিদের বংশধররা অথবা গোত্র সাধারণত নির্দিষ্ট বর্ণের মধ্যেই খাদ্য, যেমন ব্রাহ্মণ ঋষিদের বংশধররা অর্থাৎ কাশ্যপ, ভরদ্বাজ সাধারণত ব্রাহ্মণ বর্ণেই থাকতেন, কারণ তাদের মূল কাজ ছিল জ্ঞান চর্চা। ক্ষত্রিয় ঋষিদের বংশধররা ক্ষত্রিয় বর্ণে থাকতেন। অথবা নিয়ম নয়, প্রবণতা। তবে এটি কোনো কঠোর নিয়ম ছিল না যে একটি নির্দিষ্ট গোত্র কেবল একটি নির্দিষ্ট বর্ণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সময়ের সাথে সাথে কর্ম পরিবর্তনের সাথে বর্ণও পরিবর্তিত হতে পারত, কিন্তু সাধারণভাবে একটি গোত্র তার আদি ঋষির কর্মের সাথে সম্পর্কিত বর্ণের মধ্যেই বেশি দেখা যেত। অথবা আধুনিক যুগে বর্তমানে গোত্র ও বর্ণের মধ্যে এই সম্পর্কটি
অনেকটাই শিথিল হয়ে গেছে। এখন গোত্র মূলত বংশ পরিচয় এবং বিবাহের নিয়মের জন্য ব্যবহৃত হয়। বর্ণের সাথে এর প্রত্যক্ষ কর্মভিত্তিক সম্পর্ক নেই। অথবা বর্ণ ও পদবী, পেশাভিত্তিক সম্পর্ক। পদবীর সাথে বর্ণের একটি শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক ছিল, বিশেষ করে পেশাভিত্তিক। যেমন ব্রাহ্মণদের পদবী বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, অথবা চক্রবর্তী, ভট্টাচার্য, শাস্ত্রী, ত্রিবেদী, চতুর্বেদী, শর্মা ইত্যাদি। অথবা ক্ষত্রিয়দের পদবী রায়, সিংহ, বর্মা, ঠাকুর, সেন, পাল, অথবা বৈশ্যের পদবী সাহা, বসাক, বণিক, শেঠ, গুপ্ত, মুদক ইত্যাদি। অথবা শূদ্রের পদবী কর্মকার, সূত্রধর, দাস, মণ্ডল, প্রামাণিক ইত্যাদি। অথবা নিয়ম নয় প্রবণতা, এটিও কোনো কঠোর নিয়ম ছিল না। সময়ের সাথে সাথে পেশা পরিবর্তিত হয়েছে, কিন্তু পদবী একই রয়ে গেছে। তাই এখন একজন কর্মকার পদবীর ব্যক্তি হয়তো কোনো অফিসিয়াল কাজ করছেন, লোহার কাজ করছেন না। অথবা মিশ্রণ, সমাজে বিভিন্ন বর্ণের মধ্যে মিশ্রণ ঘটেছে এবং একই পদবী বিভিন্ন বর্ণের মধ্যেও দেখা যেতে পারে। গোত্র ও পদবী। ১. পরোক্ষ সম্পর্ক। গোত্র এবং পদবীর মধ্যে সরাসরি সম্পর্ক খুবই কমই দেখা যায়। পদবী মূলত পারিবারিক পরিচয় আর গোত্র হল বংশের আদি ঋষির পরিচয়। ২. উদাহরণ: যেমন বন্দ্যোপাধ্যায় পদবীর ব্যক্তিরা বিভিন্ন গোত্রের হতে পারেন, যেমন শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র। আবার কাশ্যপ গোত্রের ব্যক্তিরাও বিভিন্ন পদবীর হতে পারেন। ৩. কিছু ব্যতিক্রম, তবে কিছু পদবী নির্দিষ্ট গোত্রের মধ্যে বেশি প্রচলিত। যেমন শাণ্ডিল্য গোত্রের মধ্যে বন্দ্যোপাধ্যায় পদবী খুব প্রচলিত, কিন্তু এটি কোনো সর্বজনীন নিয়ম নয়। জ্ঞানেন্দ্রবাবু বললেন, সংক্ষেপে বলতে গেলে গোত্র হল তোমার বংশের আদি ঋষির পরিচয়, বর্ণ হল তোমার ঐতিহাসিক কর্মভিত্তিক সামাজিক অবস্থান, আর পদবী হল তোমার পরিবারের একটি সাধারণ নাম। প্রাচীনকালে এদের মধ্যে একটি পরোক্ষ সম্পর্ক ছিল, বিশেষত কর্ম এবং পেশার ভিত্তিতে, কিন্তু আধুনিক যুগে এই সম্পর্কগুলি অনেকটাই শিথিল এবং প্রায়শই জন্মসূত্রে নির্ধারিত হয়ে গেছে, যা মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। ঐতিহাসিক বিবর্তন ও আধুনিক প্রেক্ষাপট। জ্ঞানেন্দ্রবাবু অর্ণবকে এই ধারণাগুলির ঐতিহাসিক বিবর্তন সম্পর্কেও ব্যাখ্যা করলেন। বৎস অর্ণব, এই ধারণাগুলি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। বেদের যুগে বর্ণ ছিল গুণ ও কর্মভিত্তিক। মহাভারতের যুগেও এর উদাহরণ পাওয়া যায়, যেখানে বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও তপস্যার দ্বারা ব্রাহ্মণ হয়েছিলেন, বা কর্ণ শূদ্রপুত্র হয়েও ক্ষত্রিয়দের মতো যুদ্ধ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে, বিশেষত স্মৃতিশাস্ত্রের যুগে, বর্ণ জন্মসূত্রে কঠোরভাবে নির্ধারিত হয়ে গেল এবং এটি জাতিভেদ প্রথায় পরিণত হল, যা সমাজে উঁচু নিচুর ভেদাভেদ সৃষ্টি করল, যা মূল বর্ণ ব্যবস্থার উদ্দেশ্য থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। গোত্র ব্যবস্থা তুলনামূলকভাবে কম বিকৃত হয়েছে, কারণ এটি মূলত বংশগত পরিচয় এবং বিবাহের নিয়মের সাথে জড়িত। এটি আজও বংশের পবিত্রতা এবং জেনেটিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। পদবী হল একটি আধুনিক ধারণা। এটি ব্রিটিশ শাসনকালে আরও বেশি প্রচলিত হয়, যখন মানুষকে সহজে চিহ্নিত করার জন্য একটি নির্দিষ্ট পারিবারিক নামের প্রয়োজন হয়। পদবীগুলি পেশা, স্থান বা উপাধি থেকে আসে এবং এর সাথে বর্ণ বা গোত্রের সরাসরি সম্পর্ক সবসময় থাকে না। আধুনিক প্রেক্ষাপটে গোত্র, বর্তমানে গোত্র মূলত বিবাহের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে স্বগোত্র বিবাহ এড়িয়ে চলা হয়। এটি পারিবারিক পরিচয় এবং বংশের ঐতিহ্যকে তুলে ধরে। বর্ণ, আধুনিক সমাজে বর্ণ প্রথাকে জাতিভেদ প্রথা হিসেবে দেখা হয় এবং এটি বৈষম্যের প্রতীক। সাংবিধানিকভাবে এর কোনো স্থান নেই, তবে কিছু মানুষ এখনও নিজেদের বর্ণ পরিচয় বজায় রাখে। পদবী, পদবী এখন কেবল একটি পারিবারিক নাম, যা ব্যক্তিগত পরিচিতির অংশ। এর সাথে পেশা বা সামাজিক অবস্থানের প্রত্যক্ষ সম্পর্ক প্রায় নেই বললেই চলে। উপসংহার: আপনার পরিচয় ও ঐতিহ্য
অর্ণবের মন তখন প্রশান্তিতে ভরে উঠল। তার সকল সন্দেহ দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে গোত্র, বর্ণ এবং পদবী এই তিনটি ধারণা আমাদের সমাজের এক জটিল ইতিহাসকে তুলে ধরে। জ্ঞানেন্দ্রবাবু অর্ণবকে বললেন, বৎস অর্ণব, তোমার গোত্র তোমার বংশের আদি ঋষির পরিচয় বহন করে, যা তোমার আধ্যাত্মিক উত্তরাধিকার। তোমার বর্ণ ঐতিহাসিকভাবে তোমার পূর্বপুরুষদের কর্মভিত্তিক অবস্থান নির্দেশ করত, যদিও এখন এটি জন্মসূত্রে নির্ধারিত। আর তোমার পদবী হল তোমার পরিবারের একটি সাধারণ নাম। এই তিনটি তোমার পরিচয়ের অংশ। তবে মনে রাখবে, তোমার আসল পরিচয় হলো তোমার কর্ম, তোমার চরিত্র এবং তোমার মানবিকতা। তুমি কোন গোত্র বা বর্ণে জন্মগ্রহণ করেছ তা বড় কথা নয়। বড় কথা হলো তুমি জীবনে কি করছো, তুমি কেমন মানুষ হচ্ছ। এই জ্ঞান তোমাকে তোমার শিকড়কে বুঝতে সাহায্য করবে, কিন্তু তোমাকে কোনো সংকীর্ণতার মধ্যে আবদ্ধ রাখবে না। অর্ণব জ্ঞানেন্দ্রবাবুর চরণে প্রণাম করল। তার মনে এখন আর কোনো অস্থিরতা ছিল না, ছিল কেবল এক অনাবিল শান্তি আর তার ঐতিহ্য সম্পর্কে এক গভীর উপলব্ধি। এই জ্ঞানই তাকে বাকি জীবন পথ দেখাবে, সমাজের জটিলতাগুলিকে সরল দৃষ্টিতে দেখতে শেখাবে। এই কাহিনী আমাদের শেখায় যে গোত্র, বর্ণ এবং পদবী এই ধারণাগুলি ভারতীয় সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। এদের উৎপত্তি এবং বিবর্তনকে বোঝা আমাদের নিজেদের পরিচয় ও ঐতিহ্যকে বোঝার জন্য অত্যন্ত জরুরি। এটি আমাদের শেকড়কে সম্মান করতে শেখায়, কিন্তু একই সাথে আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত পরিচয় আসে আমাদের কর্ম ও চরিত্রের মাধ্যমে।